প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এই অপচেষ্টাকে রুখতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে তিনি আরও যুক্ত করেন, যখনই নির্বাচনের প্রস্তুতির দিকে আমরা অগ্রসর হই তখনই সামনে আসে একের পর এক ষড়যন্ত্র, কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো ষড়যন্ত্র করেই আসলে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। এদিকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, আগামী নির্বাচন দেশের সবার জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে ব্যর্থ হলে খেসারত দিতে হবে সবাইকে। ত্রয়োদশ নির্বাচন, চ্যালেঞ্জ ও বাস্তবতা এবং এই মুহূর্তের রাজনীতি আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। জুলাই থেকে জুলাই, স্বপ্ন ও বাস্তবতা, এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সেই সঙ্গে আরও আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি প্রধান উপদেষ্টা বলেছেন, পরাজিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। তিনি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। কিন্তু আমরা যদি গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে একটু সমীকরণটা মেলাতে যাই, আমরা দেখছি যে অভ্যুত্থানের শরিকদের মাঝে বিভক্তি স্পষ্ট। কি বলবেন এ বিষয়ে? অসংখ্য ধন্যবাদ। আমরা এই ঐতিহাসিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 বছর অতিক্রম করতে চলেছি এবং সঙ্গতভাবেই আজকে প্রধান উপদেষ্টা একটা প্রসঙ্গ আলোচনার ভেতরে নিয়ে এসছেন এবং এটা সমস্ত মানুষের ভেতরে একটা আলোচিত বিষয়। দেখুন, 1 বছর আগের কথা আমাদের স্মরণ করা উচিত। আজকে হলো 26শে জুলাই। সারা দেশে কারফিউ জারি করে, স্টিম রোলার চালিয়ে, শত শত হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্মমভাবে অত্যাচার চালিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন তারা ভেবেছিল যে হয়তো তারা গতি রক্ষা করতে পারবে। কারফিউ একটা চূড়ান্ত পদক্ষেপ, দমনমূলক, এবং সেইটা জারি করার ফলে তারা হয়তো ভেবেছিল যে এইটার ফলে সমস্ত আন্দোলনটা দমিত হয়ে যাবে। কিন্তু এর ভেতরে সাহসের সঙ্গে গান গেয়ে কারফিউ ভঙ্গ করব, এই প্রতিশ্রুতি দিয়ে, এই ঘোষণা দিয়ে 31টি সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন প্রেস ক্লাবে জমা হয়ে এবং হারমোনিয়াম বাজে গান গাইতে গাইতে তার কিন্তু কারফিউ ভেঙেছিল এবং পুলিশ এবং তারা বাধা দিয়েও তাদেরকে ঠেকাতে পারেনি। সুতরাং একটা ব্রেক থ্রু হয়ে গেল। এই প্রসঙ্গে আমি এটাও বলতে চাই যে অনেকে দাবি করে যে এই গণঅভ্যুত্থানের একটা মাস্টার মাইন্ড ছিল, এইটা মিটাকুলাসলি প্ল্যান, পরিকল্পিত একটা অভ্যুত্থান ছিল। এই বয়ানটা আমি সঠিক মনে করি না। কেননা যারা বলে যে মিটাকুলাসলি প্ল্যান ছিল এবং মাস্টার মাইন্ড ছিল, একই মুখ দিয়ে যখন বলা হয় যে এইটা একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান ছিল, এই দুইটা হলো পরস্পর বিরোধী। যেটা পরিকল্পিত সেটা স্বতঃস্ফূর্ত নয়, যেটা স্বতঃস্ফূর্ত সেটা পরিকল্পনা নির্ভর হয় না। মানুষের স্বাভাবিক বহুদিন থেকে জমে থাকা ক্ষোভ বিক্ষোভ, সেটার ফলে এটা প্রকাশিত হয়েছে। একটা ম্যাচের কাঠিতে যেমন বিস্ফোরণ ঘটে। এবং আরেকটা ধারণা দেওয়া হচ্ছে যে কতগুলো ছাত্র তরুণ, আমি তাদের স্যালিউট করি, অসম্ভব দক্ষভাবে এটা পরিকল্পনা করেছিল। কিন্তু যদি তারা দাবি করার চেষ্টা করে যে আমরাই এতদিন, আপনারা ফেল করেছেন, 16 বছর কিছু করতে পারেন নাই, এখন আমরাই করেছি, এই অহমিকাটা ইতিহাসের সত্যের অপলাপ এবং এটা মারাত্মক ক্ষতি করবে। খালি দেশের না, তাদের জন্য ক্ষতিকর হবে। তাদের জানার আগ্রহ, শেখার আগ্রহ, অতীত থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ, সেটা কিন্তু এবং সঠিক ইতিহাস আসলে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে। এবং এখনো সেই বিহেভিয়ার যদি বজায় রাখে তাহলে কিন্তু ওই গোষ্ঠীতন্ত্রের হাতেই ক্ষমতা চলে যাবে, জনতার হাতে ক্ষমতা যাবে। গোষ্ঠীতন্ত্রের কথা বলছিলেন জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি নিশ্চয়ই অবগত আছেন, সম্প্রতি শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন, এমন একটি ফোন আলাপ ফাঁস হয়েছে।
একজন রাষ্ট্রপ্রধান কিংবা একজন স্বৈরাচার কখন আসলে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়? এটা ঠিক আছে, এটা ফোনার আমি শুনি নাই, তবে আমি শুনেছি যে এরকম একটা হয়েছে। প্রথমে আমি বলতে চাই, বহু ফেক নিউজ টিউজ প্রচারিত হয়, কিন্তু আমি মনে করি এটা অবাক হওয়ার তো কিছু না। শেখ হাসিনার শাসনের ফিলসফিটা কি ছিল? ফিলসফিটা আল জাজিরার প্রতিবেদনে কিন্তু এর সত্যতা বেরিয়ে এসেছে। শোনেন, ফিলসফিটা ছিল দেশপ্রেমের প্রমাণ দিতে হবে, দেশপ্রেমিক দায়িত্ব হলো উন্নয়ন করা। ঠিক আছে, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এরপরে গোলমালটা সরকারের ধারাবাহিকতা দরকার। তার মানে বারবার দরকার শেখ হাসিনার সরকার। ইকুয়েশন দাঁড় করিয়ে দিল। শেখ হাসিনার সরকারকে চিরঞ্জীব করে রাখার জন্য যদি 100টা লোককে আমি গুলি করে মারি, এইটা এই যুক্তি অনুযায়ী, এই ফিলসফিক্যাল থিঙ্কিং অনুযায়ী, পলিসি অনুযায়ী সেটা হবে একটা দেশপ্রেমিক কাজ। কেন মানুষকে হত্যা করে আমি কিন্তু সরকারকে রক্ষা করছি, স্টেবিলিটি রক্ষা করছি, ডেভেলপমেন্ট করছি, এবং সেটা একটা দেশপ্রেমিক কাজ। যদি বলা হয় যে এতগুলো লোককে মারলেন, তখন একটা প্রথমে তো লাশ গুম টুম করে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, তারপরে বলবে এটা হলো উন্নয়নের প্রসব বেদনা, বার্থ পেইনস অফ ডেভেলপমেন্ট। কোনো ছাড়া, কষ্ট ছাড়া কি কোনো উন্নয়ন হয়? এইসব বলে সে একটা কিন্তু ফ্যাসিজমের থিওরিটা দিয়ে সমস্ত মনোজগৎকে, তার কর্মী বাহিনী শুধু না, পুরা রাষ্ট্রযন্ত্রটাকে সেইভাবে সাজিয়ে। যে ফ্যাসিজমের বিস্তৃতির কথা বলছিলেন, সেটি আসলে কোন পর্যন্ত বিস্তৃতি ঘটেছে? সেটা হলো, এই সরকার হলো লুটপাটের সরকার ছিল। আগের সরকারগুলোর ভেতরেও এই লুটপাটের টেন্ডেন্সি। আমাদের এখানে আমরা পাকিস্তানকে নাকচ করে নতুন ব্যবস্থায় বাংলাদেশ গড়ব, এটার জন্য সংগ্রাম করেছিলাম। কিন্তু সেই, যদিও সমাজতন্ত্রের লক্ষ্য কাগজপত্র ছিল, কিন্তু এক একটা পদক্ষেপ নিতে 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 আত্মসমর্পণ করে বাঙালি উঠতি বুর্জুয়া, আমরা বলতাম, আমি ইকোনমিক্সের ছাত্র ছিলাম, ডাকসুর ভিপি ছিলাম, প্রথম নির্বাচিত ভিপি স্বাধীন দেশে। তখন নব্য ধনিক শ্রেণী, নবরিশ, এটা ফরাসি শব্দ, নব্য ধনিক শ্রেণী কিন্তু তখন গড়ে উঠল, এবং এখানে লাইসেন্স পারমিট শুরু হয়ে গেল। এবং সেখানকার প্রধানমন্ত্রী তখন বললেন, আমার কম্বল গেল কই, সবাই পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। এগুলো ভুলে যাওয়ার তো কথা না। সুতরাং এই দলটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নে বাস্তবায়নের পথে পদে 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 অন্তরায় সৃষ্টি করা শুরু করলো। এইটার সুযোগে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীরা আঘাত এনে সমস্ত কনস্টিটিউশনের আইনগতভাবে আমাদের দেশটাকে উল্টিয়ে দিয়ে আবার পাকিস্তানি ধারা একটু একটু করে এখানে প্রবেশ করার চেষ্টা করলো। সেইখান থেকে বেরিয়ে আসাটাই হলো এখন কর্তব্য, এবং সঠিকভাবে করা হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে 3টা সিগনিফিকেন্ট আমি বলবো। এটা কোনো বিপ্লবী সরকারও না, এটা কোনো রেগুলার সরকারও না, এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন। অন্তর্বর্তীকালীন মানে কি? একটা অবস্থায় ছিলাম, আরেকটা অবস্থায় যেতে হবে, এই মাঝখানের সময়টা আমার করতে হবে। সেকেন্ড আরেকটা বড় পদক্ষেপ হলো, ইস্যু আসলো, অনির্বাচিত সরকার ছিল, নির্বাচিত সরকারের দিকে আমার যেতে হবে। এবং নির্বাচনের দাবি এইটা বহু পুরানো দাবি, আইয়ুব আমলে আমরা করেছি। সার্বজনীন ভোটাধিকার দিতে হবে, দিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আবার করতে হলো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। মানুষ ভোটাধিকার নিশ্চিত হয়নি। ভোটাধিকার করার সঙ্গে সঙ্গে আরেকটা কথা এসছে, এবং সঠিকভাবে এসছে, বৈষম্য বিরোধী অভ্যুত্থান। বৈষম্য বিরোধী অভ্যুত্থান মানে কি? হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস, 95 ভাগ বনাম 5 ভাগ, বা 99 ভাগ বনাম 1 ভাগ। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। 1 বছর চলে গেল, এই লক্ষ্যে কোনো পদক্ষেপ নিয়েছে? যতগুলো সংস্কারের ভিতরে এইটা সামনে এনেছে যে শ্রমিকের নিম্নতম, জাতীয় নিম্নতম মজুরি, আগে ডিমান্ড ছিল 20,000, এখন জিনিসপত্রের দাম বেড়েছে, এটা হয়েছে 30,000। আমি এই সরকার এবং ভবিষ্যৎ সরকারকে স্মরণ করে দিতে চাই, 30,000 ন্যাশনাল মিনিমাম ওয়েজ মেনে নেন, তা নাহলে 2 বছর পরে কিন্তু এটা 35,000 হয়ে যাবে, 5 বছর পরে এটা 40,000 হয়ে যাবে। মনে করেন না যে শ্রমিকরা চুপ করে বসে আছে,
তারা কিন্তু প্রস্তুত হচ্ছে, সব কিছু থেকে শিক্ষা নিচ্ছে এবং সংগঠিত হয়ে ছাত্র গণ অভ্যুত্থান দেখেছেন। এবং সংগঠিত শ্রমিকের অভ্যুত্থান সেটা হবে গুণগত একটা নতুন মাত্রা, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের। এবং সেই কারণে 1 বছর পেরিয়ে আমরা রাজনীতিতে কতটুকু গুণগত পরিবর্তন আনতে সক্ষম হয়েছি সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও যুক্ত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে শাহাদাত হোসেন সেলিম। যেমনটি প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দিলেন যে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে যদি বলি পরাজিত শক্তিকে আসলে আমাদের মোকাবেলা করতে হবে, কিন্তু আমরা তো রাজনৈতিক অঙ্গনে সব ক্ষেত্রেই বিভাজন দেখছি। রাজনৈতিক দলগুলোর এই বিভাজনই কি আসলে ফ্যাসিবাদী শক্তিকে আরো শক্তিশালী করে তুলছে কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের বর্ষ পূর্তি প্রায় কয়েকদিন পরেই, এই অবস্থার মধ্যে আমরা যেটা আশা করেছিলাম যে অভ্যুত্থানের পক্ষের শক্তিরা ঐক্যবদ্ধভাবে থেকে ফ্যাসিজমকে মোকাবিলা করবে, আমরা আরও অনেকভাবে আশাবাদী ছিলাম যে রাষ্ট্রের পুরনো কাঠামোকে পরিবর্তন করে একটা নতুন সুশাসনের দিকে রাষ্ট্রটা এগিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারও যতদিনই ক্ষমতায় থাকুক রাষ্ট্রটাকে এবং রাষ্ট্রযন্ত্রটাকে মেরামত করার জন্য যথাযথ ভূমিকা পালন করবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বটা তারা যথাযথভাবে পালন করছেন না। এবং আজকে যে ঐক্য বিনষ্টের যেই আপনার কথাটা হচ্ছে বা ঐক্য বিনষ্টের না করার জন্য যিনি আহ্বান জানাচ্ছেন ডক্টর ইউনূস, তিনি তো ঐক্য বিনষ্ট করার মানে মূল নায়ক হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গেছেন। যদি একটু ব্যাখ্যা করে বলতেন। কারণ তিনি আপনার অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে আপনার দেশ পরিচালনা করার যে শপথ নিয়েছেন, তিনি নানাবিধ কারণে সেই শপথটা ভঙ্গ করেছেন। কারো কারো প্রতি তার অনুরাগ এবং কারো কারো প্রতি তার বিরাগ, এই জিনিসটা কিন্তু সবার সামনে স্পষ্ট হয়ে গেছে। তিনি একটা সবাই বলে তার নিজস্ব একটা রাজনৈতিক দল যে এনসিপি, ছাত্রদের যে ছাত্ররা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আমরা সবাই তাদের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্টকে পরাজিত করেছি, তাকে বিতরণ করেছি, দেশ ছাড়তে বাধ্য করেছি, তার সাথে সাথে তার সমস্ত মেকানিজমই আপনার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই সময় সেই ছাত্রদেরকে আপনার সেই মাস্টার মাইন্ড নামে মানে আখ্যায়িত করা, ছাত্ররাই তাদের নিয়োগকর্তা হিসাবে আপনার একটা ভুল মানে বার্তা জনগণকে দেওয়া ইত্যাদি ব্যাপারের পরেও আপনি ধরেন এই যে রাজনৈতিক দল করার অধিকার সবাই আছে। আপনার মুজাহিদ সেলিম ভাইরা 69 গণ অভ্যুত্থানের পরে কোনো রাজনৈতিক দল করেন নাই, নতুন কোনো দল করেন নাই, পুরনো দলের সাথেই সংযুক্ত ছিলেন, অথবা 90 অভ্যুত্থানে ছাত্র নেতারাও কোনো দল করেন নাই যে আমরা সবাই মিলে আসলে একটা দল করি নতুন বন্দোবস্তে, সেরকম কোনো ডাক দেননি। তারা দল করেছেন, আমরা সেই দলকে স্বাগত জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু সেই দলের নেতারা যখন আপনার একজন বিএনপির একজন মানে স্বনামধন্য অথবা একজন সিনিয়র নেতার এলাকাতে গিয়ে সেই কুখ্যাত শামীম ওসমানের সাথে তুলনা করে যখন বক্তব্য রাখে, সরকারের পক্ষ থেকে সরকারের কোনো মন্ত্রী বা উপদেষ্টা বা সরকারের কোনো মুখপাত্র কি এই ব্যাপারটা প্রতিবাদ করেছে, জানিয়েছে যে রাজনৈতিক সহনশীলতা ও রাজনৈতিক শালীনতাকে মানে বিবর্জিতভাবে আপনার কোনোভাবে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া ঐক্যের রাজনীতির জন্য সহায়ক নয়, এটা আমরা দেখি না। কথা আপনি বলছেন শাহাদাত হোসেন সেলিম, পরবর্তী সময়ে কিন্তু আমরা এনসিপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বিবৃতি দেখিনি, বরং হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছে যে আপনি যার কথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি সত্য উদ্ঘাটন করেছেন। তারপরও দেখেন আমরা গত বৃহস্পতিবার দিন উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করেছিলাম, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সরকার যখনই বিপদে পড়ে, একটা বিপাকে পড়ে, তখনই রাজনৈতিক নেতাদের মানে ডাকে কথা বলে, 2-1 মিনিট বক্তব্য শুনে তারপর একটা ফটো সেশন করে। গত পরশুদিনও তার ব্যতিক্রম হয়নি বা আজকেও তার ব্যতিক্রম হয়নি। তখন আমরা বলেছি যে আপনারা একটা রাজনৈতিক দলকে যেভাবে প্রোটোকল দিচ্ছেন এটা অত্যন্ত দৃষ্টিকটু, এটা কিন্তু কোনো একটা বিরোধী রাজনৈতিক দলকে কিন্তু দেওয়া হচ্ছে না, কাউকেই দেওয়া হচ্ছে না। এবং আপনি দেখেন আপনার যে বান্দরবন অথবা আপনার যে রাঙ্গামাটিতে আপনার যেই ভাবে তাদেরকে সেনাবাহিনী বাণী আরম্ভ করে সব বাহিনীরা প্রোটোকল দিয়েছে, অত্যন্ত লজ্জাজনক। আপনার ইতিহাসের এই বীরেরা, আপনার এই অভ্যুত্থানের এই নায়করা নায়কত্ব জিতছে, তারা আপনার বিভিন্ন জায়গায় যাবে, মানে লক্ষ লক্ষ জনতার ঢল নামবে তাদেরকে, কিন্তু তাদেরকে যেভাবে আজকে দেখলাম তাদের আগে এবং পিছে পুলিশ পাহারা, এইটা গণ অভ্যুত্থানের নেতৃত্বের জন্য যেমন শোভনীয় নয়, আমাদের কাছে সেটা কাঙ্ক্ষিত নয়।
তারপর আজকে পত্রিকায় দেখলাম যে তারা নেত্রকোনা যাবে এবং নেত্রকোনায় তাদেরকে আপনার প্রোটোকল দেওয়ার জন্য অথবা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সারা জেলার সমস্ত পুলিশরা এসে একটা দুইটা স্কুল অবস্থান করবে, সেই কারণে সোমবার দিন স্কুলটা বন্ধ করতে হবে। তো এই যে আপনার একটা বিশেষ কোনো মহলের প্রতি ওনার দুর্বলতাটা, এটাই একটা মানে বড় ধরনের অনৈক্যের সৃষ্টি করছে। তারপরে আমরা সেই সময়কার পরিস্থিতিতে ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা মেনে নিয়েছি, কিন্তু ওনাকে বারংবার বলার পরেও আপনার উনি ওনার উপদেষ্টা মণ্ডলীকে পরিবর্তন করেন নাই এবং এটা উনি আমাদের কথা শুনেন কিন্তু এটা কোনো কার্যকর করেন নাই। গতকালকে আমরা বলেছি এই ধরনের আপনার এই যে মাইলস্টোনের ঘটনার পরিপ্রেক্ষিতে আবার নতুন করে স্বাস্থ্যমন্ত্রীর কথা উঠেছে, স্বাস্থ্য উপদেষ্টার কথা উঠেছে। আমরা শুরু থেকে বলেছি যে উনি স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ করেছেন স্বজন প্রীতির মাধ্যমে। ওনার স্বজন, এই স্বজনের প্রীতিটা দেখাতে গিয়ে তিনি একজন অযোগ্য লোককে তিনি উপদেষ্টা করেছেন, কিন্তু তিনি কথা শুনেন। এবং আপনি দেখেন এনজিওরা কিন্তু কথা শুনবেন কিন্তু কোনো পদক্ষেপ নেবেন না। ওনারা যদি পদক্ষেপ নেয় তাহলে তো মানুষের আপনার ওই যে ঋণের টাকা আদায় করার জন্য টিনের চাল খুলে আনতে পারবেন না। ওনারা যদি কথা শুনে ওনারা যদি মানে আপনার কথা মানে ইয়ে করেন, ধর্তব্যের মধ্যে নেন, তাহলে তো আপনার ওই যে ঋণের টাকা দিয়ে আপনার কৃষকের কেনা আপনার গরু বা ছাগল আপনি তুলে নিয়ে আসতে পারবেন না। ওনাদের মনোযোগটাই সেরকম, মানে কথা মানে শুনবে কিন্তু এটা কোনো কাজে পরিণত করবেন না। আমরা বলে যাচ্ছি, আমরা বলছি আপনি নির্বাচনটা মানে অতি দ্রুত দেন, আমরা বলছি যে আপনার উপদেষ্টা মণ্ডলীকে সংস্কার করেন, আমরা বলছি যে আপনার এই উপদেষ্টা মণ্ডলী সহ আপনি নিজেই নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, আপনি নিরপেক্ষতার স্বার্থে নির্দলীয় সরকারের স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপনার উপদেষ্টা মণ্ডলীকে আপনি ঢেলে সাজান। এই কথাগুলো আমরা কিন্তু বলছি, আমরা অনবরত বলে যাচ্ছি, আমরা সংস্কার কমিটির মিটিংও বলছি, আমরা সুযোগ পেলে আমরা আপনাদের টকশোর মাধ্যমে সরকারকেও বলছি, জাতিকেও বলছি, কিন্তু কোনো উন্নতি তো হচ্ছে না। কিন্তু বরঞ্চ আমরা দেখছি যে আজকে আমাদের মধ্যে একটা ইস্পাত কঠিন ঐক্য থাকার দরকার ছিল স্বৈরাচার বিরোধী আপনার এই শক্তির বিরুদ্ধে, যে স্বৈরাচার গত 15 বছর জগদ্দল পাথরের মতো বাংলাদেশের বুকে চেপে ধরে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস ছুটিয়ে ফেলেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, লক্ষ কোটি টাকা প্রচার করেছে, আপনার মানুষকে গুম করেছে, খুন করেছে, আপনার আয়নাঘরের মতো জায়গায় বছরের পর বছর মানুষকে নির্যাতন করেছে, আপনার বিদেশে অর্থবিত্তের ঢালাও এক ধরনের ইয়ে করেছে, সমস্ত ব্যাংক বিমা লুণ্ঠন করে দিয়ে দেশের সুশাসনকে একেবারেই ধুলায় মিটিয়ে দিয়েছে। তো এই ধরনের একটা ফ্যাসিবাদী সরকার, যে সরকার আন্দোলনের সময় সরাসরি গুলি করে প্রায় 1500 থেকে 2000 নারী, পুরুষ, শিশু, কিশোর, শ্রমিককে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে 1 বছরের মাথায় আমাদের অনৈক্যটা কী জন্য এবং কেন সেটা আমাদেরকেও চিন্তা করতে হবে। এবং আমি মনে করি এটার জন্য সরকার অনেকাংশে দায়ী। শাহাদাত হোসেন সেলিম, আপনি বলছিলেন যে সরকারকে বিভিন্ন প্রস্তাব আপনারা অনবরত করে আসছেন কিন্তু সরকার কথা শুনছে না, সেগুলোর কোনো কিছুই বাস্তবায়িত হচ্ছে না, তাহলে নির্বাচন ফিরছে আলোচনায়। শাহাদাত হোসেন সেলিম, আপনি বলছিলেন সরকার যখন সংকটে পড়ে তখনই মাত্র রাজনৈতিক দলগুলোর ডাক পড়ে এবং সরকার রাজনৈতিক দলগুলোর কোনো কথাই আমলে নিচ্ছে না, কোনো কথাই শুনছে না, তাহলে নির্বাচন সঠিক সময়ে মাঠে গড়াবে কি? দেখুন, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শতভাগ সন্দিহান নির্বাচন সময় মতো মাঠে গড়াবে, এটা আমি সন্দিহান। আর আমি আপনাকে বলি, আপনার জুন মাসের 2 তারিখে প্রায় 32টি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা মহোদয় আলোচনা করেছেন আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে। 32টি রাজনৈতিক দলের মধ্যে 31টি রাজনৈতিক দলে কিন্তু ডিসেম্বরে নির্বাচন বলেছেন এবং ডিসেম্বরের আগেই নির্বাচন চেয়েছেন, কিন্তু তিনি তো কারো কথাই শুনেন নাই। তিনি গিয়ে আপনার ঈদের সময় একটা বক্তব্য দিয়ে নির্বাচনটাকে নিয়ে গেলেন এপ্রিলে। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি রাজনৈতিক দলের কথা শুনেন না, এটা একেবারেই একদম ক্যাটাগরিক্যালি বলা যায়। এই অভিযোগটাকে ওনাকে অভিযুক্ত করা যায় একদম শতভাগ, একদম অথেন্টিকলি ওনাকে করা যায়। এরপরে ধরেন ইয়েতে একটা সংকট সৃষ্টি হলো মাইলস্টোন স্কুল নিয়ে, সেখানে 2জন উপদেষ্টা 7 ঘন্টা 8 ঘন্টার উপরে অবরুদ্ধ। তারপরে উদাও হয়ে গেল আপনার কোত্থেকে জানি আপনার স্বাস্থ্য উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাদের কোনো খবর নাই। এই অবস্থার মধ্যে সরকার যখন প্রচণ্ড চাপে পড়লো এবং দেখা গেল যে বিভিন্ন জায়গায় সচিবালয়ে আক্রমণের শিকার হলো এবং আপনার এই যে সরকারের কেমন একটা সরকার, যে সরকারকে পরের দিন পরীক্ষা পিছিয়ে দিয়ে রাতে 3:30 বাজে ঘোষণা করতে হয়। এই যে একটা সংকটের সময় আমাদেরকে আবার ডেকেছেন। আমাদেরকে দেখেন ডাকার পরের ঘটনাটা যেটা হয় সেটা হলো যে আমরা ধরেন 12টি দল গেলাম, আমাদেরকে বলা হলো 2 মিনিট করে কথা বলেন, যিনি উপস্থাপন করছেন বা সঞ্চালনা 2 মিনিটের মধ্যে কি কথাটা বলবো বলেন।
তো 2 মিনিটের জায়গায় কেউ 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে কথাগুলো বলেছেন এবং নির্বাচন যথাসময়ে দেওয়ার কথা বলেছেন, উপদেষ্টা মণ্ডলীর সংস্কারের কথা বলেছেন, সুশাসনের কথা বলেছেন, আইন শৃঙ্খলা অবনতিতে যে উদ্বেগ প্রকাশ করেছেন, জনমনে যে ক্ষোভ দুঃখ বিক্ষোভ আছেন এগুলোর ব্যাপারে কথা বলেছেন এবং সর্বোপরি সবাই এক কথাই বলেছেন যে নির্বাচিত সরকার ছাড়া আসলে এই সংকটগুলোর সমাধান হবে না। তো উনি শুনেছেন, কিন্তু শোনার পরে আমার কাছে বৃহস্পতিবার দিন আমি নিজে উপস্থিত ছিলাম, আমার কাছে মনে হয় না যে নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ অথবা নির্বাচনের মাধ্যমে আপনারা পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পন্ন করার এসব ব্যাপার নিয়ে খুব আগ্রহ এটা আমাদের কাছে মনে হয়নি। আমরা যে দাবিটা করলাম যেটা বিশেষ দলের প্রতি আপনার যে মাত্রাতিরিক্ত আপনার অনুরাগ, এটার ব্যাপারেও আপনার একটা জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, একটা ভুল বার্তা যাচ্ছে, সেই ব্যাপারেও তিনি কোনো কথা বলেন নাই। যাই হোক, আমরা চলে আসলাম। আমার কাছে মনে হয়েছে যে এখানে নির্বাচন করার মতো পরিবেশ নাই এবং আপনারা আইন শৃঙ্খলার দোহাই দিয়ে অথবা যে কোনো কারণে হোক নির্বাচনটাকে প্রলম্বিত করার একটা ইচ্ছা আছে এবং আপনার সমস্ত গণবিরোধী আপনার সিদ্ধান্তগুলো নেওয়া, জাতিসংঘের মিশন হতে আরম্ভ করে বন্দর করিডোর দিয়ে দেওয়ার মতো একটা মানে যেগুলো এই তত্ত্বাবধায়ক সরকারের রুটিন কাজের বাইরে যাওয়ার কথা নয় সেসব কাজগুলো করছেন। বোয়িং কিনছেন, জাহাজ কিনছেন, হ্যান করছেন, ত্যান করছেন, এই কথাগুলো উঠেছেন। উপদেষ্টাদের দুর্নীতির কথাটা উঠেছেন যে আকাশে বাতাসে অনেক জায়গায় গুঞ্জন শোনা যাচ্ছে, উপদেষ্টাদের ভাই, উপদেষ্টাদের বাবা, উপদেষ্টাদের ছেলেরা বিভিন্ন তদবির বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেছেন, কিন্তু এই কথাগুলো কোনো উত্তর পাওয়া যায়নি। আজকে দেখলাম যে আরও 12টি দলের সাথে আলোচনা হয়েছেন এবং বলেছেন যে আপনার নির্বাচন 4-5 দিনের মধ্যে উনি ঘোষণা করবেন। কিন্তু আমরা বৃহস্পতিবার দিন আমি ব্যক্তিগতভাবে বলেছি যে আপনার সকল সংকট সমাধান হয়ে যাবে নির্বাচনের তারিখটা ঘোষণা করলে, এবং আপনি আগস্ট মাসের 5 তারিখে নির্বাচনের তারিখটা ঘোষণা করেন। আগস্ট মাসের 5 তারিখ যেটা ঐতিহাসিক দিন এবং গণ অভ্যুত্থানের সফলতার দিন, বর্ষপূর্তি দিন, সেই দিনে আপনি যদি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেন, সেই দিন আপনি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়ার জন্য আপনি নির্বাচন কমিশনকে আপনি নির্দেশনা দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। এই কথাগুলো আমরা বলেছি। আজকে বলছেন যে উনি 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। করলে তো ভালো, তারপর নির্বাচনের তারিখ ঘোষণা করা আর নির্বাচন সুসম্পন্ন করাটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেটা কিন্তু আমরা 2007 সালে দেখেছি। 2007 সালে সম্ভবত 22শে জানুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনটা কিন্তু কোনো কারণে হতে পারে নাই। তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা করলে বা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিলে যে নির্বাচনটা হয়ে যাবে সেটা বিশ্বাস করার মতো কোনো কারণ কিন্তু আমাদের নাই। সেলিম, কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, একদিকে সরকার বলছে তারা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু রাজনীতির অন্দরমহলের বাস্তবতা হচ্ছে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মাঝে এই মুহূর্তে দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে কিনা? ধন্যবাদ। দেখুন, একটু আগে আলোচনায় আসলো যে ফ্যাসিস্ট বিরোধী ঐক্য সেখানে ফাটল ধরছে এবং দেশের সর্বনাশ হয়ে যাচ্ছে। ঐক্য বলতে কি বুঝি? ইউনিটি না ইউনিফর্মিটি? সবাইকে একই ছাঁচে কথা বলতে হবে, একই রকম হাসতে হবে, একই রকম তার কাপড় পরতে হবে, এইভাবে ইউনিটি হয়। সবার আদর্শ তো এক না, সবাই আদর্শ এক না। শ্রেণী বিভক্ত সমাজে যতদিন শোষক এবং শোষিত থাকবে সেই ঐক্য কোনোদিন হবে না। আমাদের মুক্তিযুদ্ধ হলো আমাদের বাঙালি জাতির সবচেয়ে শ্রেষ্ঠ ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেখানেও কিন্তু বৈচিত্র্যের ভেতরে ঐক্য ছিল। মুক্তিযুদ্ধে যারা শ্রমিক তারা বা কৃষক তারা অংশগ্রহণ করেছিল যে তাদের উপরে শোষণ জুলুম এটা একটু কমবে, আর যারা মালিক শ্রেণীর তারা ভেবেছিল যে মাওরা বা পাকিস্তানিরা চলে গেলে পরে সেই জায়গাটা আমরা নিতে পারবো। এখনও ওরকম হয়তো আমাদের এইটার ভেতরে কেউ কেউ ভেবেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাট হয়েছে, ওরা খালি একা একা লুটপাট করলো, তা আমাদের সময়টা কোথায় যাবে? অর্থাৎ লুটপাটের ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা হলো তাদের দৃষ্টিভঙ্গি। এইটা না যে 99 ভাগ বনাম 1 ভাগ, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, সেটা করো। আমার চা বাগানের শ্রমিকরা দৈনিক বেতন 170 টাকা এই বছর বৃদ্ধি করেছে এবং এটা নিয়ে বাহাদুরি করার চেষ্টা করছে যে আমরা ওদেরও বেতন বাড়িয়েছি। 8.5 টাকা বেতন বেড়েছে দৈনিক, একটা ডিমের দামও হয় না। এই হলো অবস্থা। যেটা আমি বললাম, বৈষম্য বিরোধী পদক্ষেপ তো কোন জায়গায় আমরা দেখছি। এবং কলুষিত রাজনীতির কথা আপনি বলছিলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটা এসেছে সেটিও প্রশ্ন সাপেক্ষ। এটা কোনোদিন আসবে না, এটা কথা মনে রাখতে হবে। অল্প অল্প আমি ব্যাখ্যায় যাব না, মনে রাখতে হবে যে রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স।
আপনাকে খুঁজে দেখতে হবে এটা অর্থনৈতিক স্বার্থের জায়গাগুলো কোথায় আছে। 2 নম্বর হলো এই কথা মনে রাখতে হবে যে আমাদের এখানে বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দিয়েছে। রাজনীতিতে কেনা বেচা লাভ লোকসানের বাইরে নিখুঁত দেশপ্রেম আত্মত্যাগ সেগুলো মার্জিনালাইজড হয়ে গেছে। এটা মান্দাত্তার আমলের ব্যাপার, এগুলো কোনো ব্যাপার নেই। আমাকে বলে আপনি একটা বোকা মানুষ, জীবনে কিছু করতে পারলেন না। অবশ্য আমি আমার মতো করে জবাব দিই যে আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার মতো বোকা লোক যেন একটু সংখ্যায় বাড়ে। তাহলে পরে আমি ক্যাসিনো মালিক হইনি বা আমি অমুক হইনি, ঠিক আছে, এইটাই আমার আনন্দ। কিছু হইতে পারে না, মন্ত্রী মিনিস্টার। এখন 3 নম্বর হলো মানুষ বলে যে সবচেয়ে লাভজনক ব্যবসা হয়ে গেছে এখন রাজনীতির ব্যবসা বা এমপিগিরির ব্যবসা বা মন্ত্রীগিরির ব্যবসা। এভরিবডি নোজ টাকা দিল বলে সবই সম্ভব। এবং এইটার পরিণতি কী হয়েছে, রাজনীতিবিদরা এখন ব্যবসা শুরু করেছে, আর ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে টাকা দিয়ে রাজনীতি ইনফ্লুয়েন্স করার বদলে বলে আবার ভাই মিডিয়া কেন, আমি ডাইরেক্টলি আমি দলের পোস্টগুলো কিনে নেব টাকা দিয়ে, ডোনেশন দিয়ে। এবং সেটাই হয়েছে। খালি লুটপাটকারী ধনিক শ্রেণী না, আমাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বড় বড় অফিসার ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, এইটার উপরে একটা গবেষণা হওয়া উচিত যে তারা প্রত্যেকে রিটায়ারমেন্টের 2 বছর 3 বছর আগে থেকে ভবিষ্যতে আমি ওখানে এমপি হব, ওর জন্য সমস্ত টাকা পয়সা বেআইনিভাবে আউট অফ দ্য গভর্নমেন্ট ডিসিশন তারা সেখানে অ্যালটমেন্ট করে সেখানকার রক্ষাকর্তা হিসেবে নিজে সেজে মানুষকে ভালোবাসা এবং সেইটার সূত্রে ভোট নেওয়ার চেষ্টা করে। কিন্তু এখন দেখা যাচ্ছে ভোটও তো নেওয়ার প্রয়োজন হয় না, এটা রাতে যা হওয়ার হয়ে যায়। মানুষের ভোটের পেছনেও তো তাদের কোনো নেই, এবং সেই ভোটাধিকার তো হরণ করা হয়েছে। এই সিচুয়েশনের ভেতরে আমরা পড়ে আছি। সুতরাং আপনি রাজনীতিতে দেখবেন একটা অনেক অন্যায় অবিচার এগুলো বলে শেষ করা যাবে না, কিন্তু একটা এলিমেন্ট এটা বুঝতে হবে, অনিশ্চয়তা। নোবডি নোজ ইলেকশন হবে কি হবে না। যেমন নির্বাচনের কথা যখন বলছে তখন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা যদি ব্যর্থ হই তার খেসারত পুরো জাতিকে দিতে হবে। চ্যালেঞ্জ আসলে কোন পক্ষের, সরকার, নির্বাচন কমিশন নাকি রাজনৈতিক দলগুলোর? এইটা চ্যালেঞ্জ তো ইতিমধ্যে জিতে গেছি আমরা, কারণ গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে জনশক্তির স্পষ্ট প্রকাশ ঘটেছে এবং তারা চায় একটা নির্বাচিত সরকার। অনির্বাচিত ফ্যাসিস্ট শাসনের অধীনে তারা থাকতে চায় না। এখন নতুন করে এই সংকট সৃষ্টি করলো কেন? কারা আজকে নির্বাচনকে বিলম্বিত করতে চায়? পুরানো একটা গল্প মনে করলো, ক্ষমা করবেন আমি একটু বলি, আইয়ুব খানের সময়ের গল্প। আইয়ুব খানের চুল কাটে নাপিত, সে নাপিত আইয়ুব খানের তো গল্প স্বল্প হয়, বলে স্যার ইলেকশন কবে দিবেন? এই চুল কাট, তোর কাজ কর। স্যার আবার কিছুক্ষণ যায়, ইলেকশন কবে দিবেন? আরে তোর মাথায় এগুলো কি? আবার যখন 3য় বার বলছে তখন জিজ্ঞেস করি তুই বারবার খালি ইলেকশনের কথা বলিস কেন? বলছি ইলেকশন স্যার কিছু মনে করেন না, ইলেকশনের কথা বললে আপনার চুল খাড়া হয়ে যায়, চুল কাটতে সুবিধা হয়। আইয়ুব খান ইলেকশনের কথা শুনলে চুল খাড়া হয়ে যেত। এখন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের কোনো শক্তি বাংলাদেশে এখন তারা ইলেকশনের কথা শুনলেই চুল খারাপ হয়ে যায় এবং এটা কীভাবে বিলম্বিত করা যায়। ইলেকশন এবং সংস্কার একটা আরেকটার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, এইটা কি আখেরি নির্বাচন হচ্ছে? এটা কি আখেরি মানে শেষ সংস্কার হচ্ছে যে কোনটা আগে হবে কোনটা পিছিয়ে হবে? নির্বাচন হবে, সংস্কার হবে, সংস্কারের পর আবার নির্বাচন হবে, আবার সেই নির্বাচন পর আবার সংস্কার হবে। প্রয়োজনীয় দুনিয়ার এবং টেকনোলজি ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়া চলতে থাকবে। কিন্তু সেই সংস্কারই স্থায়ী হতে পারে যেটার পেছনে জনগণের সমর্থন শুধু নয়, জনগণের অংশগ্রহণ আপনি নিশ্চিত করতে পারেন। সুতরাং আমি তাকেই সংস্কারের ব্যাপারে সিরিয়াস বলবো, যে বলবে যে আমি সংস্কার চাই, ভালো মতো সংস্কার করতে চাই এবং সেই কারণে আগেই জনগণের সম্মতি নিয়ে এবং অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমি ইলেকশন করতে চাই। আমাদের শাহাবুদ্দিন সাহেব, এরশাদ সাহেবের উচ্ছেদের পর তিনি অস্থায়ী সরকার হলেন, 3 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিলেন। সংস্কারের ব্যাপারে রহমান সোবান টাস্ক ফোর্স 19টা, এখনো ভলিউম সম্ভবত 4টা না 6টা ভলিউম সেটা আছে, সমস্ত সুপারিশগুলো এখানে লেখা আছে।
আমরা একটা আচরণ বিধি করেছিলাম, রূপরেখা না, রূপরেখা তো এরশাদ কিভাবে হ্যান্ড ওভার পাওয়ার করবে, কিন্তু যখন এরশাদ পড়ে গেল তখন আমি ওগুলো ড্রাফট করেছি, 2টা ডকুমেন্টই আমার হাতে ড্রাফট করা। আমি বললাম যে এরশাদ চলে গেছে, স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করতে হবে, 2 বছর দলের স্বার্থের চেয়ে এই স্বৈরাচারের আবর্জনা পরিষ্কার করার দিকে মনোযোগ দিতে হবে। 1-2 করে আমি লিখলাম, কোনো অপপ্রচার করবেন না, ব্যক্তিগত স্ল্যান্ডার করবেন না, ভিন্ন মত অন্যের মত সেগুলোকে প্রচার হওয়ার সুযোগ দিবেন, কেউ কারো অফিসে আক্রমণ করবেন না। আমি করজোরে সবার কাছে বিনীতভাবে আবেদন জানাই, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, সাম্প্রদায়িক শক্তি এবং প্রতি স্বৈরাচারের কথা আমি বা প্রতি ফ্যাসিস্ট শাসকদের কথা বলছি না, অন্য আমরা যারা আছি সবাই মিলে সম্ভবত এরকম একটা আচরণবিধি করা উচিত। নো মব ট্রায়াল, নো ফেক নিউজ, নো পার্সোনাল স্ল্যান্ডার্স, এবং অন্ততপক্ষে আমরা স্টেবিলাইজ করি, ডেমোক্রেসিটাকে স্টেবিলাইজ করার দিকে আমরা, এবং আমাকে এর মধ্যে দিয়ে আসলে একটা দৃশ্যমান পরিবর্তন আমাদের আসবে। ধন্যবাদ জানাচ্ছি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। শাহাদাত হোসেন সেলিম, সংস্কার নিয়ে আমরা অনেক বিতর্ক দেখছি বেশ কিছুদিন ধরেই, এবং বলা হচ্ছে যে এখনো রাজনৈতিক দলগুলোতে আসলে পরস্পর বিরোধী এক ধরনের বক্তব্য আমরা লক্ষ্য করছি, এবং ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে সাংবিধানিক যে আমরা প্রস্তাবগুলো দেখছি সেখানেই মূল মতানৈক্য। তাহলে যে এই যে আমরা মতৈক্যে পৌঁছাতে পারছি না, এর দায় আসলে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর উপরই বর্তায়, কি বলবেন? এখানে রাজনৈতিক দলগুলোর উপর কোনো দায়ই বর্তায় না, এটা ঐক্যমত্য কমিশনের উপর পুরোপুরি দায়টা বর্তাবে। কারণ আমরা প্রথম শুরু করেছিলাম জুন মাসের 3 তারিখ থেকে। আমাদের মূল এজেন্ডা ছিল মোট 19টি এজেন্ডা মিটমাট করতে আমাদের 19 দিন সময় প্রয়োজন, আর নাইলে আরও হয়তো 5-7 দিন যেত। কিন্তু আজকে দেখেন, আজকে 26 তারিখ, আজকে পর্যন্ত কিন্তু আমরা বেশ অনেকগুলো বিষয় শুরু করতে পারিনি। আমরা যে লাস্ট বুধবার দিন যখন বললো যে বৃহস্পতিবার দিন হবে না, তখন আমরা বললাম যে আপনারা টানা করে আমাদেরকে একটু মুক্তি দেন, এবং আমরা বলেছি যে প্রয়োজনে সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত আমরা কথা বলতে রাজি আছি, এবং আমরা মিটিং চালিয়ে যেতে রাজি আছি। আমরা চাই যে জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদটা প্রস্তুত করতে, কিন্তু ধরুন আমরা যদি করেই ফেলি তাহলে তো বাইরে কেউ এটা প্রচার করতে পারবে না যে অমুক দলের জন্য এটা করতে পারছি না, বা অমুকের জন্য পারছি না, বা রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে সংস্কার হচ্ছে না। সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, কিয়ামত পর্যন্ত চলবে। দেখুন, আপনার গত 15 বছর যাবৎ আমরা আন্দোলন করেছি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। আমরা জাতীয় সংসদ নির্বাচনটা চেয়েছি, এবং আপনার বলা নেই কোনে হঠাৎ করে গত 2 মাস ধরে কেউ এটা পিয়ার পদ্ধতি নির্বাচন না হলে নির্বাচন হতে দেব না, নির্বাচন করতে দেব না, নির্বাচনে যাব না, এই জাতীয় কথাবার্তা বলে একটা বিভ্রান্তি তৈরি করছে। আজকে কিন্তু অলরেডি বলে দিয়েছে আপনার প্রধান নির্বাচন কমিশন যে বর্তমান পদ্ধতির বাইরে গেলে তো সংবিধান সংশোধন করতে হবে, কারণ আইনে এখন আছে যে আপনার জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং অধিকাংশ সংসদ সদস্য সরকার গঠন করবেন। এটা হলো আইন। এই আইনটা পরিবর্তন করার তো কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আমরা নির্বাচনটাকে তো দীর্ঘায়িত করতে চাই না। আর যে কয়েকটি বিষয় বাকি আছে এগুলো হয়ে যাবে, ঐক্যমত্য হয়ে যাবে। আমরা চাই যে সবাই মিলিতভাবে না পারি, আমরা অধিকাংশ দলের বা মতের মিলিতভাবে যেন আমরা সংস্কার শেষ করতে পারি। সংস্কার কমিশনের প্রতি আমাদের আবেদন, আমরা বারবার বলেছি, অন এয়ারে বলেছি, আমরা সেখানে বলেছি যে আপনারা যে অনুষ্ঠানটা পরিচালনা করছেন এতে কিন্তু মুন্সিয়ানা পরিচয় দিতে পারছেন না। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই সমস্যাগুলো বা এই যে অমীমাংসিত বিষয়গুলো, এই অমীমাংসিত বিষয়গুলোতে আরও অনেক দ্রুত আপনি মীমাংসা করতে পারেন। সংস্কারের মধ্যে যে কয়েকটা জিনিস এসছে, এটা অনেক ভালো ভালো জিনিস আসছে, এগুলো আমাদের দলের জন্য দরকার, দেশের জন্য দরকার, এটা আমাদের সমাজের জন্য দরকার। কিন্তু আবার কিছু কিছু জিনিস আছে যেটা কোনো প্রয়োজন নাই, এই জিনিসগুলো সামনে চলে আসতেছে। তারপর আমরা আশাবাদী যে আমরা যথাসময় শেষ করতে পারবো, কারণ আমরা ডেডলাইন করে দিয়েছিলাম যে 28শে জুলাই। তো 28শে জুলাই হবে না, ওনারা চাচ্ছেন যে আসলে 36শে জুলাই, যেটা আপনার 5ই অগাস্টের মধ্যে করা। আমরা চেষ্টা করব তার আগে দিয়ে আমরা একটা সনদ তৈরি করে আমরা সেখানে স্বাক্ষর করব, এবং আপনার জাতির প্রতি আমাদের একটা অঙ্গীকার থাকবে যে যারাই ক্ষমতা যায় তারা যেন এই অঙ্গীকারনামা বাস্তবায়ন করে এবং এই সংস্কারের মাধ্যমে দেশটাকে যেন একটা গণতান্ত্রিক উপায়ে যেন পরিচালিত করার সুযোগ সৃষ্টি হয়। দেশে যেন নতুন করে আবার কোনো ফ্যাসিজম জন্ম না নেয়, দেশে যেন গণতন্ত্রকে হত্যা করতে না পারে, কথা চাইলেই যেন সংবিধান পরিবর্তন করতে না পারে, চাইলেই যেন রাষ্ট্রের
ত্রুটিটা চেপে ধরতে না পারে। এসব ব্যাপার নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আলোচনা করছি। আমাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ঐক্য আছে, কিছু কিছু ক্ষেত্রে মতনৈক্য আছে। আমরা ঐক্য এবং মতনৈক্যের দোনোটাকেই আমরা কিন্তু বিবেচনায় নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাবো। সেখানে আসলে রাজনৈতিক দলগুলোর কোনো ঘাটতি আপনি না, দেখছেন না? রাজনৈতিক দলগুলোর কোনো ঘাটতি ধন্যবাদ নেই। জানাচ্ছি শাহাদাত হোসেন সেলিম, ধন্যবাদ জানাচ্ছি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম আপনাকেও। দর্শক, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে, অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত হবার জন্য।